গৃহ প্রবন্ধটি আমরা অ্যানিমেশনের মাধ্যমে খুব সহজে বোঝার চেষ্টা করব। আমি নাহিদ হাসান মুন্না পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আমি এইচএসসির প্রতিটি গদ্য এবং প্রতিটি পদ্য খুবই সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি। আজকেও এই কাজটি করার চেষ্টা করব। তো শুরুতেই আমরা গৃহ শব্দটার অর্থ জানব। হ্যাঁ, গৃহ বলতে আমরা কি বুঝি? গৃহ হচ্ছে ঘর বা বাড়ি, আমরা যেখানে থাকি আর কি, আমাদের আশ্রয়স্থল। তো গৃহ কিন্তু শুধু মানুষেরই নেই, গৃহ প্রতিটা প্রাণীরই রয়েছে। হ্যাঁ, পশু পাখি রয়েছে, সব প্রাণীরই কিন্তু গৃহ রয়েছে, একটা থাকার আশ্রয়স্থল রয়েছে। তো গৃহ হচ্ছে মানুষের একটা কি বলবো, মানে একটা নিরাপদ একটা স্থান। এখানে কেউ যদি থাকে, নিরাপদে থাকে, সে নিজেকে সেফ মনে করে। হ্যাঁ, গৃহ তাকে রোদ বৃষ্টি এগুলো থেকে রক্ষা করে। হ্যাঁ, একটা আরামদায়ক একটা স্থান। তো যাই হোক, সবসময় কিন্তু আমরা এই গৃহর যে প্রয়োজনীয়তাটা, এটা আমরা উপলব্ধি করতে পারি না, কারণ সবসময় থাকি তো। আমরা জানি আমার বাবা মায়ের গৃহ আছে, বা বাবা না থাকলে আমরা অনেক আগে তৈরি করেছি, যাই হোক আছে, আমরা ওটার মর্ম বুঝতে পারতেছি না। তখনই বুঝতে পারবো যখন আসলে প্রয়োজন পড়বে। হ্যাঁ, যে ধরো তোমার গৃহ নাই, হ্যাঁ, তোমার ঘর বাড়ি নাই, তুমি বাসা ভাড়া করে থাকতেছো, এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছ। হ্যাঁ, তোমাকে বাসাওয়ালা আজকে বের করে দিচ্ছে, কালকে অন্য বাসায় যাচ্ছ, বা সেখান থেকে আরেক বাসায় যাচ্ছ। হ্যাঁ, এরকম হলে তখনই কিন্তু গৃহর প্রয়োজনীয়তাটা আমরা বুঝতে পারি। শুধু তাই না, না এরকম হতে পারে যে তুমি বাসা ছেড়ে অন্য কোথাও গেছো, বিদেশে গেছো, বাবা মাকে মিস করতেছো। তো এরকম হলে আসলে মানে বাসার যে প্রয়োজনীয়তা, গৃহর যে আসলে প্রয়োজনীয়তা, এটা আমরা উপলব্ধি করতে পারি। তো যাই হোক, আমরা এটা আসলে রোকেয়া সাখাওয়াত হোসেন প্রথমে এটা বোঝাতে চেয়েছে যে পিপাসা পেলেই যেমন পানির গুরুত্ব সবাই বুঝতে পারে, ঠিক তেমনি যখন আসলে গৃহ ছেড়ে যখন বাইরে কেউ থাকে, তখন কিন্তু আসলে বুঝতে পারে যে গৃহর প্রয়োজনীয়তা কতটুকু। তো রোকেয়া সাখাওয়াত হোসেন এখানে বলেছে যে ভারতবর্ষের অধিকাংশ নারী গৃহ সুখে বঞ্চিতা। তো ওই সময়, রোকেয়া সাখাওয়াত হোসেনের সময়, ওই সময়কে একটা মানে একটা সময় ছিল, ওই সময়ে অধিকাংশ নারীরা গৃহ সুখে বঞ্চিতা ছিল। অর্থাৎ তারা সব সময় একটা বাসার মধ্যে বন্দি থাকতো, বেশিরভাগ নারীরা মানে বন্দি থাকতো। তো এই গল্পে অনেক সময় বাড়িকে বাটি বলেছে, মানে বাটি শব্দটাই আসলে বাড়ি। তো তিনি আসলে অনেকগুলো ঘটনায় এই প্রবন্ধে উল্লেখ করেছে। তিনি এই ঘটনাগুলোর মাধ্যমে বোঝাতে চেয়েছে যে ওই সময় নারীরা যে একটা বন্দি ছিল, বা ওই সময় নারীদের যে আসলে নিজস্ব গৃহ ছিল না, বা তাদের নিজস্ব কোনো মত প্রকাশের স্বাধীনতা ছিল না, তারা একটা গৃহপালিত পশু পাখির মতো ছিল। এই জিনিসটা তিনি বোঝানোর চেষ্টা করেছে ওই সময়। বর্তমান যুগের সাথে আসলে তেমনটা মিল নেই, কারণ বর্তমান যুগে নারীরাই সব দিক থেকে বেশি এগিয়ে গেছে আমার মতে। তো তিনি বেশ কয়েকটা নমুনা দিয়েছে, অন্তপুরের নমুনা। তো লেখিকা জামালপুরে বেড়াতে গিয়েছিলেন। জামালপুরে বেড়াতে গিয়ে দেখলেন যে লেখিকার যে আসলে বাড়ির পুরুষ, মানে লেখিকার বাড়ির পুরুষ বলে তার ভাই বাবা এরকম হতে পারে। তো লেখিকার বাড়ির পুরুষের সাথে ওই জামালপুরের পুরুষের একটা সম্পর্ক ছিল। তো সেই সূত্র ধরে রোকেয়া সাখাওয়াত হোসেন কী করেছে, ওই জামালপুরের ওখানে আসলে গিয়েছেন বেড়াতে। তো গিয়ে দেখলেন যে ওখানে শরাফত নামে একজন ব্যক্তি ছিল, উনি ছিলেন উকিল। সেই শরাফত উকিলের স্ত্রীর সাথে দেখা করতে গিয়েছে। তো দেখা করতে গিয়ে দেখে যে ওই বাড়ির যে স্ত্রী, শরাফত উকিল হোক বা আশেপাশে তার ভাইয়ের বউ হোক বা যাই হোক, সবাই ছিল খুবই শান্ত শিষ্ট, কিন্তু তাদেরকে বলেছে কূপমণ্ডুক। কূপমণ্ডুক শব্দটার অর্থ হচ্ছে আসলে কুয়োর ব্যাঙের মতো। হ্যাঁ, যে ব্যাঙের মতো নিজস্ব একটা সংকীর্ণ জায়গার মধ্যে যে আবদ্ধ থাকে, বা যারা আসলে বাইরের জগৎ সম্পর্কে কোনো আগ্রহ নাই, এরকম কোনো ব্যক্তিকে বলা হয় কূপমণ্ডুক। বা এরকম ব্যক্তি না, মানে যে কোনো প্রাণীকে বলা হয় কূপমণ্ডুক। তো ওই রকম তাদেরকে আসলে বলছে তারা যেন কূপমণ্ডুক, দেখতে শান্তশিষ্ট কিন্তু তারা যেন কূপমণ্ডুক। তো রোকেয়া সাখাওয়াত হোসেন যেহেতু তাদের বাসায় বেড়াতে গিয়েছে, সাধারণত হয় কি যে একজন আরেকজনের বাসায় গেলে সে আবার তাকে তার বাসায় আসার জন্য দাওয়াত করে। ঠিক তেমনই বেগম রোকেয়াও আসলে ওনার যে স্ত্রী জমিলাকে বলতেছে তোমরাও একবার আমার বাসায় এসে ঘুরে যাও। হ্যাঁ, তাকে একটু বাসায় আসার আমন্ত্রণ জানালো। কিন্তু সেই জমিলা বলল যে সে বাসায় যেতে পারবে না, সে বের হতে পারবে না, কারণ এটাই তাদের বংশ গৌরব। তারা যে এই যে বছরের পর বছর হ্যাঁ বাসায় বন্দি থাকে, এটাই তাদের বংশ গৌরব। তো আসলে ওই সময় একটা ধ্যান ধারণা ছিল যে মেয়েরা বাসা থেকে বের হয় না, তাদের একটা মর্যাদা বৃদ্ধি পাইতো, বা তাদেরকে সবাই ভালো বলতো, এটাই তাদের বংশগৌরব। হ্যাঁ,
তো বেগম রোকেয়া তখন আসলে আশ্চর্য হয়ে তাকে জিজ্ঞাসা করলেন যে তাহলে যখন তোমার বিয়ে হয়েছে তখন তুমি তোমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসলে কীভাবে, কারণ সেখানে তো তোমাকে বাইরে আসতেই হয়েছে, 4 দেয়ালের মধ্যে তো থাকতে পারোনি। তখন জমিলা আসলে উত্তর দিলেন যে আসলে তাকে এই কষ্টটা করতে হয়নি, কারণ তার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি সব একসাথে, মানে এই আশেপাশেই। তাকে যাওয়া আসা করার জন্য কোনো রিক্সা বা ভ্যানে এগুলোতে চড়তে হয় না, এগুলোর খোঁজ করতে হয় না, জাস্ট এই বাড়ি আর ও বাড়ি, মানে এতটুকুই পথ। হ্যাঁ, তখন আসলে বেগম রোকেয়া কিছু কথা বললেন, হ্যাঁ, যে 4 দেয়ালের ভিতরে থাকলেই তাকে গৃহসুখে থাকা হয় না, এগুলোকে বলা হয় কবর, এগুলোকে কবর বলা উচিত। তার মতে বাসায় গরু ছাগল যেমন থাকে, যেমন গৃহপালিত পশু প্রাণীরা থাকে, ঠিক তেমনই একটা স্ত্রী আছে, এরকম একটা সিচুয়েশন তিনি দেখতে পারতেছে। তো এরপরে রোকেয়া সাখাওয়াত হোসেন আরেকটা ঘটনা প্রকাশ করেছে যে তিনি মালদহে গিয়েছিলেন। ওখানে গিয়ে তিনি দেখলেন যে কলিম ও সলিম 2 জন ব্যক্তি, হ্যাঁ, তো এই 2 জন ব্যক্তি কলিম ও সলিম 2 জন ব্যক্তির মধ্যে ঝগড়া হয়েছে, কিন্তু ঘটনাক্রমে কলিমের স্ত্রী, এই কলিমের স্ত্রীর বোন যে, সেই বোনের স্বামী হচ্ছে সলিম। তার মানে কলিমের স্ত্রী, সেই স্ত্রীর বোন, সেই বোনের স্বামী সলিম, সেই সলিমের সাথে কলিমের ঝগড়া লেগেছে বা একটা হয়েছে, যার কারণে সেই 2 পুরুষ তো আসলে একে অন্যকে দেখতেই পাচ্ছে না, কিন্তু ঘটনাক্রমে সেই সূত্র ধরে কলিমের স্ত্রী তার বোনের সাথে কোনো যোগাযোগ করতে পারতেছে না, কোনো দেখা করতে পারতেছে না, এবং মুখ দিয়ে এই কথা বলারও সাহস করতে পারতেছে না যে আমি আমার বোনের সাথে একটু দেখা করব। তো এখানে আসলে তিনি বোঝাতে চেয়েছে যে কলিমের স্ত্রী তার বোনের সাথে যোগাযোগ করতে পারতেছে না, তার কতটা তাকে কষ্ট দেওয়া হয়েছে। তোমাকে যদি বলা হয় তুমি তোমার ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবে না, তুমি তোমার বোনের সাথে যোগাযোগ করতে পারবে না, তাহলে কি ভালো লাগবে? ভালো লাগবে না। তো এটাই আসলে তিনি বোঝাতে চেয়েছে যে ওই সময়ে নারীদের একটা মত প্রকাশের স্বাধীনতা ছিল না, তাদেরকে জাস্ট বন্দি করে রাখা হতো। তো এটা আসলে তিনি বোঝাতে চেয়েছেন। তো এরপরে তিনি আরেকটা ঘটনা বলেছেন যে রমা সুন্দরী নামে এক মহিলা ছিল, তিনি ছিলেন বিধবা, তার স্বামী মারা গিয়েছে। তো তার স্বামীর তো অনেক সম্পত্তি ছিল, তো যেহেতু তার স্বামী মারা গিয়েছে, আজকালকার দিনে কি হয়, স্বামীর সম্পত্তি অনেক মারা গিয়েছে, তাহলে সেই স্বামীর সম্পত্তির কিছু ভাগ তো স্ত্রী তো পাবে, তো নাকি বেশিরভাগ সম্পত্তিতেও পাবে। তো ওই সময় যেটা হইতো যে স্বামী মারা গেছে, কিন্তু তার ওই স্বামীর যে ভাই রয়েছে, তার মানে স্ত্রীর যে দেবর রয়েছে, সেই দেবররা তার ভাবিকে কিছুই দিত না বা কিছু দিতে চাইতো না। তো এর ফলে কি হইতো, ওই স্ত্রী তা আসলে কিভাবে চলবে, তার স্বামী তো মারা গিয়েছে, তার স্বামীর সম্পত্তি আছে, কিন্তু সেই সম্পত্তির ভাগও যদি সে না পায়, তাহলে তো তার বাকিটা জীবন কিভাবে কাটবে। সে যদি এখন বাবার বাসাও যায়, তার বাবাও তো তাকে সেইভাবে গুরুত্ব দেয় না বা সাপোর্ট দিতে চায় না। তো এটাই আসলে তিনি প্রকাশ করতে চেয়েছে যে ওই সময়কার এমন একটা অবস্থা ছিল যে রমা সুন্দরী তার মুখ ফুটে বলতেও পারতো না যে আমার স্বামীর সম্পত্তির ভাগ আমাকে দেন, আর রমাও মেয়েটাও ওরকম ঝগড়াঝাটি ছিল না বা কোনো প্রতিবাদও করতো না, কারণ ওই সাহসটাই তার মধ্যে ছিল না। কারণ তার স্বামীর বাড়ি যে তার বাড়ি, এটাই তার মনে আসলে কেউ ঢুকাইতে পারে নাই, মানে তার মনের মধ্যে এইটা কখনো জাগ্রত হয় না যে তার স্বামীর বাড়িতে যে তার যে অধিকার আছে, এই জিনিসটা সে কোথাও কারো কাছ থেকে সাপোর্ট পায় নাই বা কোনো গার্জিয়ান তাকে বোঝাইতে পারে নাই, বা এই জন্য সেও আসলে ওই জিনিসটা অনুভব করে নাই। আজকে আমরা সেটা অনুভব করতে পারতেছি যে হ্যাঁ, স্বামীর বাড়িতে বউয়ের অধিকার তো থাকবেই, কিন্তু ওই সময় শিক্ষার আলো না পৌঁছার কারণে তারা আসলে ওই জিনিসটা ফিল করতে পারে না, এবং যার কারণে রমা কখনো দাবি তুলে নাই যে আমার স্বামীর বাড়ি তো আমার বাড়ি, আমাকে থাকতে না দাও, আমার এখানে ভাগ নাই। এই কথাগুলো মানে খুবই অদ্ভুত লাগতেছে এই সময়, মানে বর্তমান কালের সাথে এগুলো, এই সিচুয়েশনগুলো মিলবে না। বর্তমান কালে মেয়েরা তো অনেক ফাস্ট, তারা অনেক কিছু বুঝে, আর তাদের সম্পত্তির ভাগ না দিলে তারা কি আর থেমে থাকবে, তারা গিয়ে মামলা করে বসে আসবে, তাই না? তো এরকম আসলে বর্তমান সিচুয়েশনের সাথে এই জিনিসগুলো মিলবে না, এটা ওই সময়কার ছিল, এজন্য আসলে বর্তমান কালের সাথে এটা মিলবে না। হ্যাঁ, এটা ওই সময়ের সিচুয়েশনের সাথে ছিল। তো যাই হোক, আমরা একটা কথা বলে রাখি যে এইচএসসির প্রতিটা গদ্য, প্রতিটা পদ্য খুবই সহজভাবে কেউ যদি জানতে চান, ব্যাখ্যা সহকারে, অর্থ সহকারে বুঝে বুঝে কেউ যদি পড়তে চান, তাহলে বাংলা A+, লেখক নাহিদ হাসান মুন্না, এই বইটা সংগ্রহ করবেন। আশা করছি খুব সহজে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র সব শেষ হয়ে যাবে। এইচএসসি একদম নিশ্চিন্তে খুব ভালোভাবে হেসে খেলে শেষ হয়ে যাবে আমি মনে করি। কারণ হচ্ছে এই বইটা এইচএসসির শিক্ষার্থীদের জন্যই লেখা হয়েছে। এইচএসসিতে যা যা আসে
ঠিক সেই টপিকগুলোই খুব সহজভাবে উপস্থাপন করা হয়েছে। শুধু বাংলা প্রথম পত্র না, বাংলা দ্বিতীয় পত্র এখানে রয়েছে। এটা প্রতিটা মাসে প্রতিটা বছরেই রকমারিতে বেস্ট সেলার 1 থাকে সবসময়, বেস্ট সেলার 1-এর নিচে কখনোই নামে না। এছাড়া খুব সহজে অর্ডার করা যায় nahid24.com-এর মাধ্যমে। nahid24.com-এ ভিজিট করে যদি কেউ আগেই বিকাশ, রকেট বা নগদের সেন্ড মানি করে তাহলে তার ডেলিভারি চার্জও অনেক কমে আসে। তো আপনারা খুব সহজে nahid24.com থেকে অর্ডার করতে পারেন, অথবা আশেপাশের লাইব্রেরিতেও এই বইটা পেয়ে যাবেন। তো যাই হোক, আমি এর পরবর্তীতে আরেকটা ঘটনা বলি। তো বেগম রোকেয়া এরপরে রাজবাড়িতে গিয়েছিলেন। তো রাজবাড়িতে গিয়েছিলেন, তো স্বভাবতই রাজার যে স্ত্রী রানী, সো রানীর তো আসলে সেরকম গেট আপ থাকা উচিত, তাই না? রানী হবে রানীর মতো, দেখতে খুবই সুন্দর, তার পোশাক আশাক ঝলমলে, হ্যাঁ, তার কি বলবো, এরকম একটা দেখেই বোঝা যাবে, রানী রানী ভাব থাকবে। কিন্তু তারা ওখানে গিয়ে যেটা দেখলো যে সেখানকার রানী খুবই সাদামাটা, হ্যাঁ, গ্রামের মেয়ের মতো, মনে হয় যেন চুলে কতদিন ধরে তেল দেয়নি, বা মুখের মধ্যে বা পোশাক আশাকে সব কিছু ছাপ দেখে কখনো মনেই হচ্ছে না যে সে রানী, বা সে সুখে আছে এটাও বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে না যে সে খুব একটা সুখে আছে। রানীর চোখ দেখেই আসলে রোকেয়া বুঝতে পেরেছেন যে সে আসলে ভালো নেই এখানে। তো বেগম রোকেয়া যখন তাকে জিজ্ঞাসা করলো যে কি ব্যাপার, তোমার এরকম অবস্থা কেন, তুমি থাকবে রানীর মতো, তো তখন আসলে সেই রানী উত্তর দিল যে জানি না কি পাপে রানী হয়েছি, জানি না কি পাপে রানী হয়েছি। তো এই এক ছোট্ট কথার মধ্যেই আসলে অনেক কিছু উত্তর লুকিয়ে রয়েছে। তো এরপরে রোকেয়া সাকাত হোসেন লিখেছে যে মোহাম্মদীয় আইন, মানে ইসলামের যে দৃষ্টিতে, সেই আইনে কিন্তু বলা হয়েছে যে পিতার সম্পত্তির অধিকার কিন্তু নারীদেরও রয়েছে। অর্থাৎ বাবার সম্পত্তির ভাগ মেয়েরা পায় না, পায় তো। তো তিনি আসলে বোঝাতে চেয়েছে যে পিতার সম্পত্তির ভাগ মেয়েরা পেলেও, মানে ওই মোহাম্মদীয় আইন অনুযায়ী পেলেও বাস্তবে আসলে পাচ্ছে না। বাস্তবে একটা মেয়ে যখন আসলে অবিবাহিত থাকে, ওই অবস্থায় যদি পিতার সম্পত্তি ভাগাভাগি হয় তাহলে মেয়েকে দেওয়া হয় না, দিলেও তার ভাইয়েরা সব নিয়ে নেয়, মেয়ে তার বোনের জন্য কিছু রাখে না, বা যদিও কিছু রাখে কিন্তু যখন তার বিয়ে হয়ে যায় বা অলরেডি সে যদি বিবাহিত থাকে, তার স্বামী এসে ওইটুকু সম্পত্তি নিয়ে যায়। তার মানে শেষ পর্যন্ত মেয়ের আসলে কিছুই থাকে না। এই জিনিসটা তিনি এখানে লিখে প্রকাশ করার চেষ্টা করেছেন যে আসলে বোনেরা কিছুই পায় না, যদি পেয়েও থাকে সেটাও তার স্বামী নিয়ে যায়। তারপরে তিনি আরেকটা ঘটনা বর্ণনা করেছেন যে খাদিজা নামের এক মেয়ে, ওর ছিল অনেক সম্পত্তি, আর তার স্বামী ছিল হাশেম। তো হাশেমের কিন্তু কিছুই ছিল না, সে ছিল দরিদ্র। সো খাদিজা তাকে বিয়ে করে। তো বিয়ের পরে যেটা হয়, স্বামী হাশেম তখন বিয়ের পরে সে তো পেয়ে গেল পাওয়ার, হ্যাঁ, তার আসলে কিছু না থাকলে কি হবে, তার বউয়ের তো আছে। সে ছলে বলে কৌশলে তার যে বউয়ের সকল সম্পত্তি, জমি জমা যতগুলো রয়েছে সব আত্মসাৎ করে নিয়েছে। শুধু আত্মসাৎ করে নাই, মানে আত্মসাৎ তো করছে, ভোগ করছে, আবার সেই খাদিজার সম্পত্তি ভোগ করে সেই খাদিজার বাসায় থেকে আরও 2-3টা বিয়ে করে এনে তার চোখের সামনে সংসার করতেছে। তার মানে বিষয়টা দেখো, মানে কতটা কি বলবো, এরকম যে উড়ে এসে জুড়ে বসলো তো বসলো, আবার তার বাসায় 2-3টা বিয়ে করে আবার তো বিষয়টা বুঝতেই পারতেছো। এখন আশেপাশে প্রতিবেশীরা আবার উল্টো খাদিজাকে কিছু বলতেছে না, হ্যাঁ, যে তোমার স্বামীর যে দোষ রয়েছে এই জিনিসটা কেউ বলতেছে না, তোমারই দোষ আছে, তুমি তোমার স্বামীকে ঠিকমতো ভক্তি করো না। প্রতিবেশীরা উল্টো খাদিজাকে দোষ দিচ্ছে যে তুমি হয়তো বা তোমার স্বামীকে ঠিকমতো ভক্তি করতে পারো নাই, সেবা যত্ন করতে পারো নাই, এই জন্য সে আরও 2-3টা বিয়ে করছে। এরপরে রোকেয়া সাখাত হোসেন বলেছেন যে বলিতে আপন দুঃখ পরনিন্দা হয়, ভগ্নীর দুঃখ বর্ণনা করিতে ভাতৃনিন্দা হইয়া পড়িয়াছে। তার মানে তিনি বোঝাতে চেয়েছে যে এটা আসলে একজনের যদি দুঃখ বর্ণনা করতে যাও তাহলে আরেকজনের কিন্তু পরনিন্দা হয়ে যাচ্ছে। হ্যাঁ, যে বোনের দুঃখ আমি বর্ণনা করতে চাচ্ছি, বোনের দুঃখ বর্ণনা করতে গেলে তখন ভাইয়ের কিন্তু পরনিন্দা হয়ে যাচ্ছে। কারণ এই কথাটা কেন বলেছেন, কারণ এই কথাগুলো শোনার পরে ভাইয়েরা মন খারাপ করতে পারে, তার যে ছেলে পাঠকেরা রয়েছে তারা মন খারাপ করতে পারে। এই জন্য তাদেরকে বোঝাতে চাচ্ছে যে ভাই, আমি আপনার সরাসরি পরনিন্দা করতেছি না, কিন্তু মেয়েদের যে কষ্টটা হচ্ছে এই জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করতেছে। তবে সব পুরুষই যে এরকম এমনটা না, কিছু ভালো পুরুষও আছে, এমন না যে সব পুরুষই এরকম মেয়েদেরকে বন্দি করে রেখেছে, কিছু ভালো পুরুষও তো আছে। তা না হলে তিনি নিজে কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরছেন, তাকে তো আর বন্দি করে রাখে নেই। রোকেয়া সাখাওয়াত হোসেন নিজে তো ঘুরে বেড়াচ্ছে, তাই না? তো সেই জন্য তিনি বলছেন যে কিছু ভালো পুরুষও আছে। সো রোকেয়ার মতে নারীরা কুঁড়ে ঘরে থাকুক আর প্রাসাদে থাকুক, যেখানেই থাকুক না কেন, তার কিন্তু অভিভাবকের বাড়িতেই কিন্তু সে থাকে। কারণ হচ্ছে সে যদি
কুড়ে ঘরে থাকুক আর প্রাসাদে থাকুক, বিয়ের আগে সে বাবার বাড়িতে থাকতেছে, বিয়ের পরে তার স্বামীর বাড়িতে থাকতেছে, তো যেখানেই থাকুক সে কিন্তু তার অভিভাবকের বাড়িতেই থাকতেছে। তো এটা আসলে তিনি বোঝাতে চেয়েছে যে নারীদের নিজস্ব আসলে কোনো বাসস্থান নাই, বা নারীদের নিজস্ব আসলে কোনো গৃহ নাই, এই কথাটা তিনি বলতে চেয়েছেন। তো এটার সাথে আমার ব্যক্তিগতভাবে, এটা আমার ব্যক্তিগত মতামত, আমার তার সাথে দ্বিমত রয়েছে। তো তিনি আসলে তার এই কথাগুলো, গল্পের মধ্যে এই কথাগুলো দিয়ে আসলে তিনি বোঝাতে চেয়েছে যে নারীদের নিজস্ব একটা গৃহ দরকার, এরকমটাকে তিনি বলেছেন যে নিজস্ব গৃহ দরকার। তো নিজস্ব গৃহ বলতে তিনি এটা এইভাবে বলতে পারে না যে নারীদের গৃহ আলাদা দরকার, তাহলে বিষয়টা এমন হয়ে যাবে যে স্বামীর একটা বাসা, স্ত্রীর আর একটা বাসা, তাহলে দুইজনের দুইটা বাসা, তাহলে দুইজনের দুইটা বাসা হলে কি হবে? স্ত্রীরা গিয়ে যদি বাসায় একা একা থাকে, সে কি নিজের নিরাপত্তা দিতে পারবে? যদি চোর ডাকাত আসে কারা হেল্প করবে? পুরুষেরা এসেই তো হেল্প করবে নাকি? তো এরকমটা তো আসলে হওয়া যায় না যে নারীদের আলাদা একটা বাসা আর পুরুষদের আলাদা একটা বাসা, এরকম আসলে সম্ভব না। নারী পুরুষ দুইজনকে মিলিতভাবেই সংসারটা টিকিয়ে রাখতে হবে। আবার এমনও না যে স্ত্রী সারাদিন ঘুরে বেড়াবে আর স্বামীরা এসে বাসার ঘর রান্নাবান্না করে ঘর দুয়ার সব পরিষ্কার করে রাখবে, এরকমটাও কিন্তু বেমানান হয়ে যায়। যার যেটা কাজ, এরকমটা করলে তো আসলে কেমন হয়ে যাচ্ছে যে যাকে যে কাজে মানায়, যার দ্বারা যে কাজটা ভালো হয় তাকে সেটাই করে, দুইজন মিলেমিশেই তো থাকা উচিত। এমনটাও না যে দুইজনের দুইটা ঘর বাড়ি থাকবে, দুইজনের দুইটা গৃহ থাকবে, এমনটা না, দুইজন মিলেমিশে থাকতে হবে। সো বিষয়টা এইরকমভাবে অ্যাগ্রেসিভভাবে আসলে বলাটা আমার কাছে মনে হয় নাই, ঠিক মনে হয় নাই আর কি। তো শেষে রোকেয়া সাকাত হোসেন একটা হিন্দি প্রবাদ বলেছে যে ঘর কি জলে বনমে গেই, মানে হচ্ছে ঘর জ্বলে গেল, ঘর পুড়ে গেল, কোথায় গেলাম? বনে গেলাম, বনমে লাগি আগ, মানে ঘরে আগুন লাগলো, আমি বনে গেলাম, এখন বনে গেলাম, বনেও আগুন লাগলো, বন বেচারা কিয়া করে করমে লাগে আগ। এখন বনেও যদি আগুন লাগতেছে তখন আসলে বলতেছে যে কপালটাই খারাপ। তো এরকম আসলে মেয়েদের একটা অবস্থা হয়ে গেছে। তো এই কথাটা সহজভাবে ব্যাখ্যা হচ্ছে যে ঘরে আগুন লেগেছে, এই জন্য আমি বনে গেলাম, এখন বনে গিয়ে দেখলাম যে বনেও আগুন লাগছে, তো শেষমেশ আসলে বুঝতে পারলাম যে আমার আসলে কপালটাই খারাপ। তো ওই সময়কার মেয়েদের অবস্থাটা আসলে এই প্রবাদের মাধ্যমে, এই একটা হিন্দি প্রবাদের মাধ্যমে মেয়েদের ওই সময়কার অবস্থাটা একটু প্রকাশ করার চেষ্টা করেছে এখানে। এরপরে তিনি শেষে একটা কথা বলেছে যে প্রাণী জগতে কোনো জন্তুই নিরাশ্রয় নহে, সকলের গৃহ আছে, নাই কেন আমাদের। অর্থাৎ প্রাণী জগতে প্রতিটা প্রাণীরই তো ঘর বাড়ি রয়েছে, একটা গৃহ রয়েছে, কিন্তু মেয়েদের নাই কেন? তো এটা আসলে তার প্রশ্ন। তো তার উত্তরে আমি আসলে তো উত্তর কিছুক্ষণ আগে বলেই দিলাম। তো উনি কি চায় যে আসলে ছেলেদের একটা গৃহ থাকবে আর মেয়েদের আর একটা গৃহ থাকবে, দুইজনের দুইটা করে বাড়ি থাকবে? তো এরকম যদি হয় তাহলে তো সংসার করা যাবে না, তাহলে তো আসলে দুইজনের দুইটা গৃহ হবে, বিয়ে শাদীও করার প্রয়োজন পড়বে না, আর মিলেমিশেও থাকার প্রয়োজন হবে না। তো এটা আসলে এইভাবেও অ্যাগ্রেসিভভাবে আমার মনে হয় বলার উচিত ছিল না। হ্যাঁ, এমনটা হতে পারে যে নারীদের যে কথা বলার স্বাধীনতা, স্বামীর কাছে গিয়ে তার নিজস্ব যে প্রায়োরিটি, তার স্বাধীনতা রয়েছে, তার ওই বাসাটা যে তার বাসা, সেই জিনিসটা উপলব্ধি করার চেষ্টা করতে পারতো তিনি, যে স্বামীর বাড়িতে গিয়েও স্বামী যেন তাকে প্রায়োরিটি দেয়, স্বামী যেন তার মতামতের প্রাধান্য দেয়, এবং স্বামী মারা যাওয়ার পরে স্ত্রীর যেন সেই ভাগটা পায়, সম্পত্তির ভাগ পায়, অথবা স্বামীর বাড়িতে গিয়ে স্ত্রীরা যেন ভালো থাকে বা স্বাধীনভাবে যদি যেন ঘোরাফেরা করতে পারে, এই অধিকারটুকু বাস্তবায়নের জন্য তিনি বলতে পারতেন। কিন্তু সরাসরি গৃহ জিনিসটাকে আমার মতে আসলে ওইভাবে বলাটা উচিত হয় না যে তাদের আলাদা গৃহ লাগবে। এটা আসলে আমার ব্যক্তিগত মতামত। তোমাদের কি মতামত তোমরাও সেটা কমেন্ট করে আমাকে জানাতে পারো। তো যাই হোক, আমি আসলে সহজভাবে গল্পটা পড়ানোর চেষ্টা করি সবসময়, আশা করছি সেই বিষয়টা সফলভাবে করতে পেরেছি। এছাড়া আমার লেখা বাংলা এ প্লাস বইটা তোমরা কিনতে পারো। আশা করছি তোমাদের বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র নিয়ে তেমন কোনো চিন্তা থাকবে না যদি হাতের কাছে এই বাংলা এ প্লাস বইটা থাকে। বইটা কেনার জন্য Nahid24.com ভিজিট করতে পারেন।